হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে গল্পটা শেয়ার করতে চলেছি, গল্পটা কিন্তু খুবই মজার হতে চলেছে। তাই তোমরা এই গল্পটা একদম টেনে শুনবে না। গল্পটা প্রথম থেকে শেষ অবধি পুরোপুরি শুনবে। তাহলে যে তোমাদের শেষ অবধি কী হবে, এটা তোমরা গল্প শোনার পরেই বুঝতে পারবে। তার আগে বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও আর শেয়ার করে তোমার জানা চেনা মানুষের কাছে দেখার সুযোগ করে দাও। তো চলো, দেরি না করে মূল গল্পে চলে যাই। আমার বিয়ের আগে যখন আমার শ্বশুর আমাকে তার ছেলের জন্য দেখতে আসে আমাদের বাড়িতে, তখন আমার শ্বশুরকে আমাদের গ্রামের আর ৫ জন দেখে আমার বাবার কাছে বলেছিল যে, দেখো, এই ব্যক্তির ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিবে তো বুঝবে পরে, কারণ উনি ওনার নিজ এলাকার এমন একটা বিশেষ ব্যক্তি, যার কথায় তার নিজ এলাকার আর ৫টা মানুষ এক ঘাটে জল খায়। খুব নামি দামি একজন ব্যক্তি, বুঝবে পরে। কারণ ভাগ্যিস ওই মেয়ের স্বামী যদি ক্রমাগতভাবে ভালো না হয়, তাহলে কিন্তু তোমার মেয়ে কখনো তোমার বাড়িতে ফেরত আসবে না, কারণ ওখানেই তাকে থাকতে হবে ভালো মন্দ মেনে নিয়ে। তখন আমার বাবা পরের সিদ্ধান্ত নিয়ে আমাকে বলল, শোনো মা, ওই ফ্যামিলিতে তোমাকে আর আমি যেতে দিতে চাচ্ছি না, কারণ ছেলের বাবা সম্পর্কে আমাদের গ্রামের আর ৫ জন যেরকম মন্তব্য আমাকে জানালো, তাতে তো ওই ফ্যামিলিতে বিয়ে দেয়াই দায়। কারণ অত নামি দামি ঘরে, তাছাড়া তোমার যে শ্বশুর হবে, শ্বশুর সে নাকি খুব রাগী মানুষ। তাছাড়া তার কথায় তার নিজ এলাকার আর ৫ জন এক ঘাটে জল খায়। কিন্তু এটাও শুনেছি যে সে গরিবের বন্ধু, অসহায় এলাকার অসহায় গরিব মানুষের পাশে এসে সে সব সময় দাঁড়ায়। শুধু এই কথাটা শুনেই আমি চিন্তা করলাম, হ্যাঁ, উনি একজন গ্রামের নামদামি ব্যক্তি, কিন্তু কোনো খারাপ কাজে তো লিপ্ত নেই। সে তো গরিব মানুষের পাশেই দাঁড়ায়, নিশ্চয়ই উনি ভালো। যা হোক, আমি বাবাকে বলেছিলাম, বাবা, তুমি আর যাই বলো না বলো, উনি একজন সৎ এবং ভালো মানুষ। তার যত কথাই বলো না বলো, আমি ওনার ছেলেকেই বিয়ে করব। বাবা তখন বলল, মারে, তুই একটা শিক্ষিত মেয়ে, দেখ, তোকে আর ৫টা বললাম, এখন নিজের সিদ্ধান্ত নিবি। যেটা বলবি তুই এখন নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারিস, কারণ তুই সাহাবালিকা। তখন আমি বললাম, হ্যাঁ বাবা, আমি ওনার ছেলেকেই বিয়ে করব, আর ওনার ছেলেও ওনার মতো দেখতে শুনতে বেশ উঁচু লম্বা, খুব দর্শনদারী। তখন বাবা বলল, ঠিক আছে, তাহলে দিনখান করে ওনার ছেলের সাথে তোর বিয়ের আয়োজন করব। কিছুটা দিন যেতেই আমি আমার শ্বশুরের বাড়িতে বিয়ে করে চলে গেলাম। তারপরে যাওয়ার পরে শুনলাম, আমার শ্বশুরের নাকি ৩টা পক্ষ। ইতিপূর্বে সে তার ৩টা সংসার করে, এক একজনকে এক এক জায়গায় রাখছে। আমার স্বামী তার বড় বউয়ের ছেলে। যা হোক, বড় বউয়ের একটা মাত্রই ছেলে, কারণ ৩টা বউকে সে সময় দিয়ে কতটা সন্তান সে পয়দা করেনি। যা হোক, তারপরে আমি চলতে থাকলাম। আমার বিয়ের পরে আমার স্বামীকে যেয়ে দেখে, সে বাবার অর্থ আভিজিতের গরমে নিজের কোনো চাকরি বাকরি কোনো কর্ম এখন পছন্দ করে না। বাবার এই সমস্ত রাজস্ব দেখাশোনা করে আর রাজার হালে চলে। কিন্তু আমি আমার স্বামীকে বলেছিলাম, দেখো, তোমার বাবার ৩টা পক্ষ, আজ না হয় কাল আর পিতাপক্ষের ছেলেমেয়েরা যখন এই সমস্ত সম্পত্তির ভাগিদার হবে, দাবিদার হবে, তখন তোমার নিজের বলতে তোমার চলা খুব দায় হয়ে যাবে। আমি তোমার ভরও নেই। তোমার বউ, তোমার একটা সাধনী তো থাকা দরকার, নিজস্ব একটা ব্যবসা বা একটা কর্ম, কোনো কিছুই আজ পর্যন্ত তুমি নিজের নামে দাঁড় করেও নেই। তখন আমার স্বামী আমাকে বলল, শোনো, আমার বাবার কোটি কোটি টাকার সম্পদ আছে, আমি যদিও ভাগে কম পাবো, তবুও আমার জীবনটা চলে যাবে। আমি বললাম যে না, তোমার বাবার যে চলার হাল, তার যে জীবনের গতি, তাতেই সম্পদ টিকবে কিনা জানি না, বৈধ কি অবৈধ তাও জানি না, কারণ উপরাল্লা আজ এপার গড়ে আরেক পার ভাঙে। যা হোক, এইভাবে প্রকৃতি টিকে আছে। তখন আমার স্বামী বলল, হ্যাঁ, তুমি কথা ঠিকই বলছো, আমি দেখি বাবার সাথে কথা বলে আমার ব্যবসা প্রপার্টি আমি ভাগ করে নেব। কিছুদিন যাওয়ার পরে আমার শ্বশুরের সাথে আমার স্বামীর এ বিষয় নিয়ে কথা হলো। তখন আমার শ্বশুর একটা শহরের একটা অংশ আমার স্বামীকে বুঝিয়ে দিল, বলল, ওই সাইডটা তুই দেখাশোনা করবি, ওদিকে আর আমার কোনো দাবি শোভা নেই। তখন আমার স্বামী বাড়ি থেকে অনেক দূরে, পায়ে বাসে যেতে 12 ঘন্টা সময় লাগে, অত দূরে তাকে ব্যবসা সব প্রপার্টি বুঝিয়ে দিল, একটা সাইড। আমার স্বামী ওখানে থাকতে লাগল। আমি তখন নতুন পুত্রবধূ ওই সংসারে, আমার শ্বশুরের।
তখন আমার স্বামী তার বাবার কাছে প্রস্তাব রাখল, বাবা, ওখানে তো আমাকে ব্যাচেলার থাকতে হবে। বলে কি, আমার বউকে আমি ওখানে নিয়ে বাসা ভাড়া থাকব, অথবা কিছুদিন পরে ওই শহরে আমি বাড়ি করব। তখন আমার শ্বশুর বলল, এত বড় আশপর্দা কি করে হলো তোর? তুই কালকে বিয়ে করতে না করতেই বৌমাকে নিয়ে ওখানে চলে যাবি? দেখ, এ পর্যন্ত আমি একটা ছেলে মেয়েকেও বিয়ে শাদী দেইনি। এটা আমার প্রথম পুত্রবধূ। ও এই বাড়িতেই থাকবে। তুই ওখানে যেভাবে হোক থাক, সপ্তাহে সপ্তাহে না হলে মাসে মাসে বাড়িতে চলে আসবি। তখন আমার স্বামী বাবার মাথার উপরে মুখের উপরে আর কোনো জবাব না দিয়ে ঠিক তাই করল। তাকে আমাকে ছেড়ে ওখানে বাধ্য হয়ে থাকতে হলো ব্যবসার কারণে। কারণ নিজের বলে কথা, নিজের ভবিষ্যতের জন্য অনেক কিছুই ত্যাগ করতে লাগলো আমার স্বামী। কিন্তু বিয়ের আগে তার এতটা খেয়াল ছিল না। এখন আমার পরামর্শে সে তার ব্যবসা প্রপার্টিকে বাবার কাছ থেকে আলাদা করে নিল। তারপরে স্বামী মাসের পর মাস বাবার উপরে অনুরাগে ওখানেই থাকে, বাড়িতে আসে না। আমার শ্বশুর, তোমরা তো বুঝতেই পারছ, এলাকার খুব টাঙাবাজ। তার কথায় আর ৫ জন এক ঘাটের জল খায়। খুব ইয়া মানুষ। আমিও শ্বশুরকে অতটা ভয় পেতাম না। তাকে বাবার মতো শ্রদ্ধা সম্মান করতাম বটে। তবে হঠাৎ একদিনকে আমার শাশুড়ি খুব স্বাস্থ্যবান মানুষ ছিল। তো আমার বড় শাশুড়ি, আমার যেটা আপন শাশুড়ি, সে শুয়ে আছে। কিন্তু মালদুহ রাত্রে শাশুড়ির ওই অস্থিরতা আর অসুস্থতা দেখে শ্বশুর আমাকে আমার রুম থেকে ডেকে নিয়ে গেল। বলল, বৌমা, এদিকে আসো, তোমার শাশুড়ির অবস্থা খুব একটা ভালো না, তাকে জরুরি ভিত্তিক হাসপাতালে নিতে হবে। তখন আমি বললাম, তাহলে গাড়ি ডাকেন। আমার শ্বশুরের প্রাইভেট কার ছিল। ড্রাইভারকে ডেকে তাড়াহুড়ো করে হাসপাতালে নিতেই রাস্তায় আমার শাশুড়ি ইন্তেকাল করেন। তারপরে আমার স্বামী বেশ হাসতে হাসতে পরের দিন ডুবর হয়ে গেল। তারপরে শাশুড়ির সমাধি হল। তারপরে ওই সংসার থেকে যদিও আমি কিছুটা দিন পরে আমার স্বামীর কাছে যাওয়ার মন্তব্য করেছিলাম, কিন্তু শাশুড়ি মারা যাওয়ার কারণে আমার মনে হয় এই বুঝি আর স্বামীর কাছে ওখানে যাওয়া হলো না। কারণ শ্বশুরকে কে খাওয়াবে, কে দেখবে? আমার শ্বশুর আবার বড় বউয়ের সংসারে বেশি থাকত, আর ওই দুইটার কাছে খুব কমই যেত, কারণ এইটা তার আসল বাপের পিতা। যা হোক, লাশ প্রাসাদ গড়ে তুলেছে সে। এখানেই থাকতে লাগলাম। তারপরে ২-৩ মাস বাদে আমার শ্বশুর হঠাৎ করে একদিন আমাকে বলল, বৌমা শোন, একটা কথা বলি। আসলে আমি একসময় অন্যরকম ছিলাম, তাই হয়তো মনের আবেগে আরও ২টা কাজ করেছি। তোমার এই শাশুড়ি বাদেও তুমি হয়তো জানো কি না। আমি বললাম যে, বাবা, এটা আমি আপনারে বাড়িতে আসার পরেই জেনে গেছি। তাতে সমস্যা কি? যদি আপনার আর টাকা পয়সার কোনো অভাব না থাকে, আর আপনার যদি ৩টা পরিবার চলনের মধ্যে এবিলিটি থাকে, তাহলে চালাবেন। তাতে সমস্যা কি? সমান চোখে দেখলেই তো হলো। তখন শ্বশুর বলল, হ্যাঁ, আমি তো তাদের সমানভাবে দেখে আসছি, কিন্তু আমার বড় বউয়ের কাছেই আমি সবসময় থাকতাম। যা হোক, সে তো দুনিয়া ছেড়ে চলে গেল। তবুও আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, কোথাও যাইতেও যাচ্ছি না। কিন্তু তুমি তো জানোই আমি এলাকার মাতব্বর। আমার এই নিজ এলাকার বিভিন্ন সালিশ বিচার বৈঠক বা এ দেশের এই এলাকার যত গরিব অসহায় মানুষ আছে, নিজের টাকায় তাদের সহযোগিতা করি, তাদের দেখাশোনা করি, গরিবীর পাশে দাঁড়াই। তাই তো হয়তো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমি ভালো আছি মানুষের কাছে। কিন্তু আমি মাঝে মধ্যে খুব পেরেশান হয়ে যাই, টেনশনে পড়ি। তুমি মেয়ের মতো করে আমাকে একটু বাবার চোখে যদি সেবাজ করতে, তাহলে মনে হয় ভালো হতো। আর শোনো বৌমা, আর একটা কথা বলি, আমার ছেলে যদি কখনো তোমাকে ওখানে ডাকে, বাসা ভাড়ায় থাকবে বা তোমাকে ওখানে থাকবে এ ধরনের মন্তব্য করে, তুমি কিন্তু যাবে না। কারণ তুমি চলে গেলে এই বাড়িতে আর আমার আশা হবে না। আর আমি যদি এই বাড়ি থেকে একবার পা সরিয়ে ফেলি, তাহলে কিন্তু মনে করবে যে তোমাদের মাথার ওপর থেকে একটা বটগাছ নেমে গেল। তখন আমি বললাম, হ্যাঁ বাবা, আপনি যা বলছেন আপনার ইচ্ছার বিরুদ্ধে আর আমি কখনোই যাব না। কারণ আমার শাশুড়ি বেঁচে নেই। এখন আর আপনার সেবা কে করবে? আর আপনি ছাড়া আরও 2টা পক্ষ আছে, সেখানেও যান না, খুব কম যান। এই জন্য বলছি কি, চিন্তা করবেন না, আমি আছি। বাবা মা আমাকে এতটা অভদ্রতা শেখায়নি, গুরুদ্বন্দ্বের সেবা যত্ন করতে শিখিয়েছে। তাই আপনার সেবা যত্ন আমি করব, মেয়ে হিসাবে। শ্বশুর তখন বলল, তাহলে তোমার কোনো অভাব থাকবে না। কিছুটা দিন এভাবে চলতে থাকলাম। আমার স্বামী মাঝে মধ্যে ওখান থেকে বাড়িতে আসত, আমার সাথে একটু সময় সুযোগ দিয়ে যেত। তবুও বিয়ের পরে আমি একটা নতুন বউ, যুবতী মেয়ে, স্বামীকে সারাক্ষণ কাছে পাওয়ার ইচ্ছা জাগত। কিন্তু ওই যে, বেশি ধনী লোকের বাড়িতে এরকমই প্রবলেমে পড়তে হয়। যদি স্বামী কোনো বড় অফিসার হয়, তাদেরও সমস্যা হয়। আবার যদি বেশি ধনী মানুষ হয়, তাদের বউরাও ঠিকমতো স্বামীকে কাছে পায় না। কারণ তাদের স্বামীরা ব্যবসা প্রপার্টি সামলানোর কাজে সব সময় ব্যস্ত থাকে। তো আমারও ঠিক এই দশাই হলো।
এক পর্যায়ে আমি যখন শ্বশুরের সংসারে এইভাবে দিনপর চলতেছিল থাকতেছিলাম, শ্বশুরের ঠিকঠাক মতো সেবা যত্ন করতেছিলাম, হঠাৎ করে একদিন রাত্রে তখন প্রায় 1:30 বা 1টা বাজে রাত এরকম হবে। মাত্র আমি আমার স্বামীর সাথে মোবাইলে কথা বলে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তখন শ্বশুর আমাকে হঠাৎ করে আমার দরজায় এসে কড়া নাড়ল। বলল, বৌমা, তুমি কি ঘুমিয়ে পড়েছ? আমি বললাম, না বাবা, মাত্র ঘোরার জন্য রেডি হচ্ছিলাম। এইমাত্র আপনার ছেলে ফোন করছিল, ওর সাথে কথা বলা শেষ করেই ঘুমাবো বলছি। কেন, আপনি ডাকছেন? কিছু প্রয়োজন? তখন শ্বশুর বলল, হ্যাঁ, তুমি একটু আমার রুমে আসো তো, তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন আমি শ্বশুরের রুমে যেয়ে বসলাম। ওই বাড়িতে অত একটা বিলাসবহুল বাড়ি, আমি আর শ্বশুর বাদে কেউ নেই। আমার শ্বশুরের এই বড় পক্ষের একটাই ছেলে, তাও আবার ব্যবসা প্রপার্টি বুঝিয়ে আলাদা করে ফাঁকে সরিয়ে রাখছে। কি একটা দশাহাল! আমার জন্য আমার গাওটা কেমন ঝমঝম করছিল।